ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ের আসরে অহংকার করে ডাকল প্রথম স্ত্রীকে। স্ত্রী আসার পর যা হল, মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, এই সত্যি গল্পটি বিহারের রাজধানী পাটনার, যেখানে থাকত আমান। পাটনার একটি সাধারণ পাড়ায় পুরনো বাড়ি আর সরু গলির মাঝে আমানের ছোট্ট একটি ঘর ছিল, যেখানে সকালে চায়ের সুগন্ধ আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার আওয়াজের মধ্যে জীবন ধীরে ধীরে চলত। আমান একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু প্রয়োজন মিটে যেত, এবং মা বাবার এই শান্তি ছিল যে ছেলে পরিশ্রমী, জীবন ঠিক পথেই চলছিল। মা বাবার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে ঘরে বৌমা আসুক, উঠোনে হাসির শব্দ ধ্বনিত হোক, আর তাদের বংশ এগিয়ে যাক। এই আশাতেই আমানের বিয়ে কবিতার সাথে হল। কবিতার শান্ত স্বভাবের মেয়ে ছিল, কম কথা বলতো, কিন্তু মনটা খুব পরিষ্কার ছিল। বিয়ের পর সে কায়মনোবাক্যে আমানের বাড়িটিকে নিজের বাড়ি হিসেবে মেনে নিল। সকালে সবার আগে উঠে শ্বশুরের জন্য চা বানানো, তার পায়ে ব্যথা হলে তেল দিয়ে মালিশ করা, বাড়ির প্রতিটি ছোট বড় কাজ কোনো অভিযোগ ছাড়াই করা, আর আমানের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা। কবিতা কখনো এটা ভাবেনি যে এটা তার দায়িত্ব, সে তো একে তার ভালোবাসার অংশ বানিয়ে নিয়েছিল। শুরুর দিকে আমানও কবিতাকে নিয়ে খুশি ছিল। তার মনে হতো যে সে একজন বুঝদার ও সংস্কারী স্ত্রী পেয়েছে, যে ঘরকে এক করে রাখবে। বিয়ের প্রথম বছর কেটে গেল, এবং বাড়িতে ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করল। এখন সুখবর কবে শোনাচ্ছ? ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কবিতা প্রতিটি প্রশ্নে মুচকি হাসত, কিন্তু সেই হাসির পেছনে একটা ভয় লুকিয়ে থাকত। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হলো, কখনো শহরের বড় হাসপাতাল, কখনো ছোট ক্লিনিক। ওষুধ, পরীক্ষা, রিপোর্ট সব চলতে থাকল। কিছু রিপোর্ট ঠিক আসত, কিছুতে প্রশ্ন উঠে যেত। প্রতিবার কবিতা আশা নিয়ে বাড়ি ফিরত, কিন্তু শাশুড়ির চেহারায় হতাশা পরিষ্কার ফুটে উঠত। সময় কাটতে থাকল। ২ বছর, তারপর ৩ বছর। এখন বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে ভালোবেসে জিজ্ঞাসা করা হতো, সেই কথাগুলোই এখন গঞ্জনায় বদলে গিয়েছিল। মেয়েটার মধ্যেই কোনো ত্রুটি হবে, আমাদের বাড়ির বংশ থেমে গেল। কবিতা সব গঞ্জনা চুপচাপ সহ্য করত। সে কখনো উঁচু গলায় উত্তর দেয়নি, শুধু রাতের নিস্তব্ধতায় বালিশে মুখ লুকিয়ে কেঁদে নিত। আমানও ধীরে ধীরে বদলাতে শুরু করল। বাইরের দুনিয়ার প্রশ্ন, বন্ধুদের কথা আর বাড়ির চাপ সব মিলিয়ে তার মাথায় বিষ ঢেলে দিচ্ছিল। তার মনে হতে লাগল যে তার জীবন থেমে গেছে, যেন সে কোনো অন্ধকার ঘরে বন্দী হয়ে গেছে। এর মাঝেই এক ডাক্তারের রিপোর্ট সবকিছু ওলটপালট করে দিল। সেই রিপোর্টে লেখা ছিল যে কবিতা কখনো মা হতে পারবে না। এই রিপোর্ট ভুল ছিল, কিন্তু সেই সময় কেউ একে পুনরায় যাচাই করার প্রয়োজন মনে করেনি। আমান রিপোর্ট দেখল আর চুপ হয়ে গেল। তার বাড়ির লোকজন যেন সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল। কবিতাকে যখন এই কথা জানানো হলো, তখন সে হাত জোড় করে শুধু এইটুকু বলল, আমাকে একটু সময় দিন, চিকিৎসা চলছে। তার চোখে আশা ছিল, কণ্ঠস্বরে আকুতি ছিল, কিন্তু বাড়িতে আর কারও অপেক্ষার তর সইছিল না। আমানের মনেও এখন দয়ার চেয়ে ভয় বেশি ছিল। ভয় যে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে, ভয় যে লোকেরা তাকে খোঁটা দেবে। এক রাতে বেশি তর্ক না করেই আমান সেই কথাগুলো বলে দিল যা দিয়ে কোনো মেয়ের পৃথিবী উজাড় হয়ে যায়। আমার ডিভোর্স চাই। কবিতার মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কখনো ভাবেনি যে যে মানুষের সাথে সে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই এইভাবে তার সঙ্গ ছেড়ে দেবে। সে কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করল, নিজের চিকিৎসার ফাইল দেখাল, আশার কথা বলল, কিন্তু আমানের মন পাথর হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে গেল। কবিতা তার বাপের বাড়িতে ফিরে এলো। একটি ছোট্ট ঘর, বৃদ্ধ মা বাবা আর এক রাশ নিস্তব্ধতা। সে কাউকে কিছু বলল না, শুধু চুপচাপ সব সহ্য করতে থাকল। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে একটা সত্যি বেড়ে উঠছিল। কবিতা গর্ভবতী ছিল। ডিভোর্সের ধাক্কা, ওষুধ আর দুর্বলতার কারণে সে নিজেও এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। যখন ডাক্তার বলল যে সে মা হতে চলেছে, তখন কবিতার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সেই জল দুঃখের ছিল না, সেই জল ছিল ওই প্রশ্নের, যদি এই সত্যিটা আগে জানা যেত, তাহলে কি আমার বিয়েটা বেঁচে যেত? কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। কবিতা সিদ্ধান্ত নিল যে সে এই সন্তানকে পৃথিবীতে আনবে, কোনো অবলম্বন ছাড়া, কোনো অভিযোগ ছাড়া।
সে আমানকে খবর দিল না। তার মনে শুধু একটাই কথা ছিল, যে মানুষটা মা হওয়ার আগেই আমাকে ছেড়ে দিল, তার বাবা হওয়ার কোনো অধিকার নেই। ওদিকে আমানের জীবনও এগিয়ে যাচ্ছিল। ডিভোর্সের পর সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিল। কিছু সময় পর তার চাকরিটা আরও ভালো হয়ে গেল, টাকা আসতে লাগল, কিন্তু বাড়িতে আবার সেই নিস্তব্ধতা ছিল। মা বাবা এখন খোলাখুলি বলতে লাগল, দ্বিতীয় বিয়ে করে নাও, নয়তো বুড়ো বয়সে অবলম্বন কি হবে। আমান বাইরে থেকে মেনে নিত, কিন্তু ভেতরে কোথাও কিছু ভাঙতে থাকত। তবুও সে তার অহংকারকেই সত্যি মানতে থাকল, নিজেকেই সঠিক প্রমাণ করতে থাকল। আর অন্যদিকে কবিতা একটি ছেলের জন্ম দিল, ছোট্ট মাসুম, তার আঙুল ধরে রাখা একটা জীবন। কবিতা তার নাম রাখল আরব। আরবই এখন তার পৃথিবী ছিল। তারই জন্য সে বাঁচত, তারই জন্য সব কষ্ট সহ্য করত। প্রতি রাতে জাগত, আর রোজ সকালে নতুন শক্তির সাথে উঠত। আর এখান থেকেই গল্প এমন এক মোড় নিল, যার কল্পনা কেউ করেনি। ডিভোর্সের পর আমানের জীবন বাইরে থেকে গোছানো মনে হতে লাগল, কিন্তু ভেতর থেকে সে প্রতিদিন আরও বেশি খালি হয়ে যাচ্ছিল। চাকরিতে উন্নতি হয়েছিল, বেতন বেড়ে গিয়েছিল, অফিসের লোক এখন সম্মানের সাথে কথা বলত। তার সিদ্ধান্তের গুরুত্ব মিলতে শুরু করেছিল। কিন্তু যখন সন্ধে নামত আর সে বাড়ি ফিরত, তখন সেই বাড়ি যা একসময় নিজের মনে হতো, এখন তাকে কামড়াতে আসত। দেওয়ালে নিস্তব্ধতা ভরে থাকত, ফ্যানের আওয়াজও যেন গঞ্জনা দিত, আর মায়ের চোখে প্রতিদিন ওই একটাই প্রশ্ন ভাসতে থাকত, এবার সামনে কি। মা কিছু না বলেও অনেক কিছু বলে যেত। সময়ের সাথে মা বাবার চাপ বাড়তে লাগল, আত্মীয়রা আসতে লাগল, আড্ডায় ফিসফাস শুরু হলো, কথাগুলো সরাসরি মুখের ওপর বলা হতে লাগল। একা আর কতদিন থাকবে, ঘরে উত্তরাধিকারী চাই, জীবন কি আর এভাবে কাটে। আমান প্রথমে সব কথা হেসেই উড়িয়ে দিত, কখনো কাজের বাহানা বানাত, কখনো ক্লান্তির। কিন্তু একদিন সে ক্লান্ত হয়ে পড়ল, হয়তো মানুষের থেকে নয়, বরং নিজের ভেতরের সেই শূন্যতা থেকে, যা তাকে প্রতি রাতে চুপচাপ গিলে খেত। সেই দিনই সে হ্যাঁ বলে দিল। হয়তো এই কারণে নয় যে সে দ্বিতীয় বিয়ে করতে চাইত, বরং এই কারণে যে সে ওই নিস্তব্ধতা থেকে পালাতে চাইত, ওই একাকিত্ব থেকে যা কবিতার যাওয়ার পর তার ভেতরে বাসা বেঁধেছিল। বাড়ির লোকের মনে হল যে এবার সব ঠিক হয়ে যাবে, যেন দ্বিতীয় বিয়ে তার জীবনের সব অসম্পূর্ণতা ভরিয়ে দেবে। দ্বিতীয় বিয়ে ঠিক হল। মেয়েটির নাম নেহা ছিল, পড়াশোনা জানা, বুঝদার, সুরুচিপূর্ণ এবং ভালো ঘরের মেয়ে। সম্বন্ধ ঠিক হতেই বাড়িতে আবার চাঞ্চল্য ঘিরে এলো। মায়ের চেহারায় বছরের পর বছর পর হালকা জৌলুস দেখা দিল। বাবা আত্মীয়দের সাথে কথা বলতে গিয়ে গর্ব অনুভব করতে লাগল। বিয়ের তারিখ ঠিক হল, কার্ড ছাপা হতে লাগল, আত্মীয়দের নিমন্ত্রণ পাঠানো শুরু হল। বাড়িতে পোশাক, গয়না আর আয়োজনের কথা হতে লাগল। কিন্তু এসব প্রস্তুতির মাঝে আমানের মনে কোথাও এক অদ্ভুত আলোড়ন চলতে থাকত। সে নিজের কাছ থেকে যতটা পালানোর চেষ্টা করত, কবিটাকে ঠিক ততটাই স্পষ্ট মনে পড়তে থাকত। তার নীরবতা, তার সবকিছু সহ্য করে অভিযোগ না করা, কিছু না বলেই আমানের মনের কথা বুঝে নেওয়া। আমান বারবার নিজেকে বলতো যে এসব অতীতের কথা, যে এখন তার জীবন এগিয়ে গেছে, কিন্তু মন তার কথা মানতে রাজি হতো না। এর মাঝেই একদিন সে কোথা থেকে খবর পেল যে কবিতা এখনও পাটনাতেই থাকে, তার বিয়ে হয়নি। এটা শুনতেই তার ভেতরে অদ্ভুত কিছু একটা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য বুকে যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সেই যন্ত্রণার উপর অহংকার ভারী হয়ে গেল। তার মনে হল যে কবিতা হয়তো এখনও তারই জন্য ছটফট করছে, যে তার জীবন অসম্পূর্ণ হবে, শূন্য হবে, আর হয়তো আজও সে তাকে মনে করে কাঁদত। এই চিন্তাই তার মাথায় ধীরে ধীরে বিষ হয়ে ভরতে লাগল। সেই বিষ তার ভেতরে এমন এক সিদ্ধান্তের জন্ম দিল, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারল না। এক রাতে সে হঠাৎ ঠিক করে নিল যে সে কবিতাকে তার দ্বিতীয় বিয়ের নিমন্ত্রণ পাঠাবে। বাড়ির লোক শুনল তো চমকে গেল। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, এর কি দরকার? বাবা চিন্তা প্রকাশ করল, লোকে কি বলবে? কিন্তু আমানের সুর কঠোর ছিল। সে বলল, আমি শুধু তাকে দেখাতে চাই যে আমি জীবনে এগিয়ে গেছি। তার কথার মধ্যে প্রতিশোধের গন্ধ ছিল, কিন্তু সে নিজেই একে অহংকারের সত্যি বলে ধরে নিল। হয়তো তার ভেতরের ভেঙে পড়া মানুষটা কবিতাকেও ভেঙে পড়তে দেখতে চাইত, যাতে নিজের ভেঙে পড়ার কষ্টটা কম মনে হয়। বিয়ের কার্ড কবিতার বাড়িতে পৌঁছাল। সেই সময় কবিতা রান্নাঘরে ছিল। আরাভ মেঝেতে তার খেলনা নিয়ে খেলছিল। দরজায় কড়া নাড়ার শব্দ হল। পিয়ন খাম ধরিয়ে দিল। কবিতার চোখ যেমনই আমানের নামের উপর পড়ল, তার হাত কাঁপতে লাগল। বুকটা এক মুহূর্তের জন্য জোরে ধকধক করে উঠল। সে কয়েক সেকেন্ড পর্যন্ত খাম না খুলেই দাঁড়িয়ে রইল, যেন অতীত হঠাৎ করে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তারপর সে দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে কার্ডটি খুলল। একই নাম, একই বাড়ি, একই তারিখ, একই মণ্ডপ। আর নিচে লেখা ছিল, আপনারা সপরিবারে সাদর আমন্ত্রিত।
কবিতার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এই হাসি আনন্দের ছিল না, আবার ঈর্ষারও ছিল না। এই হাসি সেই সত্যির ছিল যা সে একাকী বছরের পর বছর ধরে বুকে চেপে বেঁচেছিল। আরফ তার কোণে এসে বসে পড়ল আর মাসুমভাবে জিজ্ঞাসা করল, মা, এটা কি? কবিতা তার চুলে হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলল, এটা তোমার বাবার বিয়ের কার্ড। আরফ কিছুই বুঝল না, শুধু মুচকি হাসল, যেন তার কাছে এটাও কোনো গল্পের একটা অংশ। সেই রাতে কবিতা অনেকক্ষণ অবধি ঘুমোতে পারল না। চোখ বন্ধ করতেই অতীতের সব দৃশ্য ঘুরতে লাগল। ডিভোর্সের সেই দিনটা, আমানের মুখ থেকে বেরোনো সেই কথাগুলো, বাড়ি থেকে বেরোনোর সময় পাওয়া অপমান, বাপের বাড়ির নিস্তব্ধতা, আর তারপর আরবের জন্ম। বুকের কোনো এক কোণে ব্যথা চাগিয়ে উঠল, কিন্তু এই ব্যথা এখন তাকে আর ভাঙছিল না। এই ব্যথা এখন তার শক্তি হয়ে গিয়েছিল। সকাল হতেই কবিতার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সে এই বিয়েতে যাবে, পালানোর জন্য নয়, ঈর্ষান্বিত হওয়ার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্যও নয়, বরং সত্যির সাথে দাঁড়ানোর জন্য। সে আলমারি খুলল, শাড়ি বের করল, আরবের জামাকাপড় তৈরি করল। আরব খুশিতে লাফিয়ে বেড়াচ্ছিল, যেন কোনো মেলায় যাচ্ছে। কবিতা তাকে দেখতে থাকল আর মনে মনে ভাবতে লাগল, যে মানুষটা আমাকে মা হওয়ার আগেই প্রত্যাখ্যান করল, আজ সেই মানুষটাই তার ছেলের সামনে দাঁড়াবে। ওদিকে আমান বিয়ের প্রস্তুতিতে ডুবেছিল। তার পুরো বিশ্বাস ছিল যে কবিতা আসবে, আর আসলে ভেঙে পড়বে। এই ভাবনায় তার অহংকার আরও গভীর হয়ে যাচ্ছিল। তার একটুও আন্দাজ ছিল না যে যে সত্যিকে সে পোড়াতে চলেছে, সেই সত্যিটাই তার পুরো পৃথিবী নাড়িয়ে দিতে চলেছে। বিয়ের দিন এসে গেল। আমানের বাড়ি এবং আশেপাশের পুরো এলাকা আলোয় স্নান করছিল। রঙিন আলোর ঝালরের ঝলকানি, গেটে লাগানো ফুলের সুগন্ধ, ঢোল নাকাড়ার তীব্র আওয়াজ এবং আত্মীয়স্বজনের ভিড়, সবকিছু তেমনই ছিল যেমনটা একটি বড় এবং আনন্দমুখর বিয়েতে হয়ে থাকে। ক্যামেরার ফ্ল্যাশ বারবার চমকাচ্ছিল, বাচ্চারা এদিক ওদিক ছুটছিল, মহিলারা হাসতে হাসতে একে অপরের সাথে কথা বলছিল। আমান বরের পোশাকে সেজে মণ্ডপের কাছে বসেছিল। মাথায় টোপর ছিল, শরীরে দামি পোশাক এবং চেহারায় আত্মবিশ্বাসের কৃত্রিম উজ্জ্বল্য। বাইরে থেকে দেখলে তাকে পুরোপুরি তৃপ্ত এবং খুশি দেখাচ্ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও এক অদ্ভুত অস্থিরতা লুকিয়েছিল, যা বারবার তার চেহারায় ফুটে উঠছিল। সে বারবার ঘাড় ঘোরাচ্ছিল, মণ্ডপের চারদিকে দৃষ্টি ঘোরাচ্ছিল, যেন কারোর অপেক্ষা ছিল। সে নিজেও জানত না যে সে কার অপেক্ষা করছে, কিন্তু মনের কোনো এক কোণে একটা তোলপাড় চলছিল, যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। মণ্ডপে রীতিনীতি শুরু হতেই চলেছিল। পুরোহিত মন্ত্র পড়ার প্রস্তুতি নিচ্ছিল। যজ্ঞকুণ্ডের কাছে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল। অতিথিরা নিজেদের চেয়ারে বসে পড়েছিল এবং সবার দৃষ্টি বর আর কনের দিকে ছিল। তখনই হঠাৎ বাইরে থেকে একটা শোরগোলের আওয়াজ এলো। কিছু মানুষ উঠে ডালালো, কেউ কেউ চেয়ারে বসে বসেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতে শুরু করল। ফিসফিসানি ছড়াতে লাগল, যেন কোনো অজানা পায়ের শব্দ সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। সেই দরজা দিয়েই একজন মহিলা ভেতরে প্রবেশ করল। তার পদক্ষেপ ধীর ছিল, হাঁটার মধ্যে কোনো ঘাবড়ে যাওয়ার ভাব ছিল না। সে সাধারণ শাড়ি পরেছিল, না কোনো গয়না, না কোনো সাজগোজ। চেহারায় অদ্ভুত একটা প্রশান্তি ছিল, যেন সে নিজের কাছ থেকে অনেক আগেই সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। তার চোখে গভীরতা ছিল, এমন গভীরতা যার মধ্যে কষ্টও ছিল, ধৈর্যও ছিল এবং এক অটুট সত্যিও ছিল। তার কোলে একটি ছোট্ট বাচ্চা ছিল, যে চারপাশের আলো, কোলাহল এবং মানুষদের দেখে কৌতূহল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। যেন তার কাছে এসব কোনো নতুন মেলার চেয়ে কম ছিল না। সেই মহিলাটি ছিল কবিতা। কয়েক সেকেন্ডের জন্য পুরো মণ্ডপ যেন থমকে গেল। ঢোল নাগাড়ার আওয়াজ ধীর হয়ে গেল, মানুষদের শ্বাস যেন আটকে গেল। তারপর ধীরে ধীরে ফিসফিসানি শুরু হল। এখানে কেন এলো? এ তো প্রথম স্ত্রী, বিয়ের মণ্ডপে। আমানের নজর যেমনই কবিতার ওপর পড়ল, তার পুরো শরীর অসাড় হয়ে গেল। তার হাত ঠান্ডা হয়ে গেল, বুক জোরে জোরে ধকধক করতে লাগল এবং শ্বাস যেন আটকে গেল। সে বুঝতেই পারল না যে এসব কি হচ্ছে। তার দৃষ্টি কবিতার কোলে বসা ওই বাচ্চাটির ওপর আটকে গেল। বাচ্চাটির চোখ, তার চেহারা, তার নিষ্পাপ হাসি, সবকিছুই তার কোথাও না কোথাও চেনা চেনা মনে হল। ওই নিষ্পাপ মুখের মধ্যে সে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল, এবং এই অনুভূতিটাই তার ভেতরে ঝড় হয়ে আছড়ে পড়ল।
কবিতা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। প্রতিটি পদক্ষেপে লোকেরা নিজে থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছিল। কেউ কিছু বলতে পারছিল না, কেউ তাকে থামানোর সাহস করতে পারল না। কবিতা অন্য কাউকে দেখছিলই না, তার নজর শুধু আমানের ওপর আটকে ছিল, যেন বছরের পর বছরের সমস্ত হিসাব আজ তার চোখ দিয়ে বেরিয়ে আসবে। তখনই আরব নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করল, মাম্মা, এইসব লোক কারা? কবিতা এক মুহূর্তের জন্য থেমে, কণ্ঠ না কাঁপিয়ে, চোখ অবনত না করেই বলল, ইনি তোমার বাবা। এই শব্দটা যেন পুরো মণ্ডপে প্রতিধ্বনিত হল। পুরোহিতের মন্ত্র মাঝপথেই থেমে গেল। ঢোল নাগাড়ার আওয়াজ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ থেমে গেল। প্রতিটি মানুষ যেন পাথরের হয়ে গেল। আমানের হাত থেকে ফুলের মালা পিছলে মাটিতে পড়ে গেল। তার চেহারা সাদা হয়ে গিয়েছিল। তার মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর সে কোনো গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ বুঝতে পারছিল না যে কি বলবে, কি করবে। কারোর চোখে বিস্ময় ছিল, কারোর চেহারায় লজ্জা, এবং কারোর মনে অদ্ভুত এক ভয়। কবিতা শান্ত স্বরে বলতে শুরু করল। না তার কণ্ঠে রাগ ছিল, না প্রতিশোধের আগুন, আর না কান্নার দুর্বলতা। তার শব্দের মধ্যে শুধুই সত্যি ছিল। সে জানালো যে ডিভোর্সের সময় সে গর্ভবতী ছিল। কিভাবে একটি ভুল রিপোর্টের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিভাবে কোনো অবলম্বন ছাড়াই সে সবকিছু সহ্য করেছিল, কিভাবে একাকী সে সন্তানের জন্ম দিয়েছিল এবং প্রতিদিন নিজের কষ্টকে হাসির পেছনে লুকিয়ে নিজের ছেলেকে বড় করেছিল। সে কারো উপর অভিযোগ করল না, কাউকে কাঠগড়ায় দাঁড় করাল না, আর কারো জন্য অভিশাপও দিল না। সে শুধু এইটুকু বলল, আমি আজ এখানে জ্বলতে আসিনি, আমি আমার ছেলেকে তার বাবার সাথে মেলাতে এসেছি। এইটুকু বলে সে একটি ফাইল আমানের দিকে বাড়িয়ে দিল। তাতে ডাক্তারের রিপোর্ট ছিল, তারিখ ছিল, প্রমাণ ছিল। সেই ডাক্তার যে এই বিয়েতে অতিথি হয়ে বসেছিল ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মাথা লজ্জায় নত ছিল, গলা কাঁপছিল। যখন সে বলল, ভুল আমাদের ছিল, রিপোর্ট ভুল ছিল, এটা শুনতেই পুরো মণ্ডপ নিস্তব্ধতায় ডুবে গেল, যেন কেউ সবার বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। আরব আবার আমানের দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধুই নিষ্পাপ কৌতূহল ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনি আমার বাবা? এটা শুনতেই আমানের ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ দিয়ে জল বইতে লাগল। সে কিছু বলতে পারল না। তার অহংকার, তার দম্ভ, তার মিথ্যা আত্মবিশ্বাস সবকিছু একে একে চূর্ণ হয়ে গিয়েছিল। সে ওখানেই বসে রইল একজন অপরাধীর মতো, এমন একজন মানুষের মতো যে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যিকে অস্বীকার করেছিল। নেহা যে এতক্ষণ চুপচাপ বসে সবকিছু দেখছিল, ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ ভিজেছিল। সে প্রথমে কবিতাকে দেখল, তারপর ওই নিষ্পাপ বাচ্চাটিকে, এবং তারপর আমানকে। তার ঠোঁট কাঁপছিল, যেন সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার সঙ্গী দিচ্ছিল না। পুরো পরিবেশে শুধু একটাই অনুভূতি ভাসছিল, কষ্ট, অনুশোচনা এবং মানবতা। বিয়ের রীতিনীতি সেখানেই থেমে গিয়েছিল। মণ্ডপ এখন আর বিয়ের নয়, বরং সত্যির সাক্ষী হয়ে গিয়েছিল। আর আমান এখন এটা জেনে গিয়েছিল যে যে মহিলাকে সে আজ অহংকার করে জ্বালাতে ডেকেছিল, সেই মহিলাকেই তার জীবনের সবচেয়ে বড় সত্যি নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। এমন এক সত্যি যা তার পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছিল। মণ্ডপে ছেয়ে থাকা নিস্তব্ধতা কোনো ভারী বোঝার মতো সবার বুকের ওপর এসে চেপে বসেছিল। কেউ কিছু বলতে পারছিল না। যেন সময় থমকে গিয়েছিল। আমান তখনও ওখানেই দাঁড়িয়েছিল। তার চোখ থেকে জল অনবরত বইছিল, ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আওয়াজ বাইরে আসছিল না। যে মানুষটা কখনো নিজের অহংকার, সমাজের ভয় এবং অসম্পূর্ণ তথ্যের ভরসায় একজন মহিলাকে ছেড়ে দিয়েছিল, আজ সেই মানুষটাই নিজের সত্যির সামনে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার চোখের সামনে ফেলে আসা বছরের ছবিগুলো ঘুরছিল। কবিতার নীরবতা, তার সবকিছু সহ্য করে যাওয়া, তার হাত জোড় করে সময় চাওয়া, এবং তারপর তার এভাবেই বাড়ি ছেড়ে চলে যাওয়া। ধীরে ধীরে আমান এগিয়ে গেল। তার পা ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপে তাকে নিজের করা পাপের হিসাব দিতে হচ্ছিল। সে কবিতার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণের জন্য সে তাকে দেখতেই থাকল। সেই কবিতা, যাকে সে একদিন দুর্বল ভেবেছিল, যাকে সে বোঝা মনে করেছিল, আজ সেই কবিতায় নিজের ছেলের সাথে পূর্ণ আত্মসম্মান এবং মর্যাদার সাথে দাঁড়িয়েছিল। তার চেহারায় না কোনো অহংকার ছিল, না কোনো প্রতিশোধের আগুন, শুধু এক গভীর শান্তি ছিল, যা আমানের ভেতরে আরও বড় ঝড় তুলে দিচ্ছিল। হঠাৎ আমানের পা কেঁপে উঠল, আর সে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। না কোনো লোক দেখানো, না কোনো নাটক।
তার গলা ভেঙে গেল, শব্দগুলো ছড়িয়ে পড়ল, এবং সে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি তোমাকে নয়, নিজের রক্তকেই প্রত্যাখ্যান করেছি। আমাকে ক্ষমা করে দাও কবিতা। মণ্ডপে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। কবিতা তাকে এমনভাবে দেখল না যেমন কেউ কোনো অপরাধীকে দেখে, বরং এমনভাবে দেখল যেন কোনো মানুষ অন্য কোনো মানুষের সবচেয়ে বড় হার দেখছিল। সে ঝুঁকে আমানকে তুলল। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তার কথাগুলো বড্ড ভারী ছিল। ক্ষমা চাওয়া সহজ হয় আমান, কিন্তু ক্ষমার যোগ্য হওয়া কঠিন। তুমি আমাকে ভাঙনি, তুমি তোমার নিজের ছেলের অধিকার কেড়ে নিয়েছিলে। আমানের দৃষ্টি নিজে থেকেই আরবের ওপর চলে গেল। আরব তাকে দেখছিল, না ভয়ের সাথে, না ঘৃণার সাথে, না কোনো অভিযোগের সাথে, শুধু এক নিষ্পাপ দৃষ্টি যার মধ্যে কৌতূহল ছিল। আমানের হাত কাঁপছিল যখন সে আরবকে নিজের কোলে তুলে নিল। প্রথমবারের মতো সে নিজের ছেলের হৃৎস্পন্দন এত কাছ থেকে অনুভব করল। ওই ছোট্ট বুকের প্রতিটি স্পন্দন আমানের বুকে হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। তখনই আরব তার কাঁধে মাথা রেখে ধীরে করে বলল, বাবা। এই শব্দটা আমানের কানে নয়, সোজা তার আত্মায় গিয়ে পৌঁছাল। সে ডুকরে কেলে উঠল। সেই কান্না কোনো সাধারণ মানুষের ছিল না, বরং সেই বাবার ছিল যে নিজের ছেলেকে জন্মের আগেই হারিয়ে ফেলেছিল। তখনই নেহা, যে এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কষ্ট ছিল, জল ছিল, কিন্তু সাথে পরিষ্কার চিন্তাভাবনা এবং বোঝাপড়াও ছিল। সে কাপা গলায় বলল, আমি কোনো মেয়ের ভেঙে পড়ার ওপর দাঁড়িয়ে নিজের জীবনের শুরু করতে পারি না। আমি কোনো বাচ্চার অধিকারের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারি না। এই কথা বলে সে আমানের হাত থেকে মালা খুলে নিল। সেই মালা মাটিতে পড়তেই যেন পুরো মণ্ডপের অহংকারও ভেঙে চুরমার হয়ে গেল। কেউ নেহাকে আটকাল না, কেউ কোনো প্রশ্ন করল না, কারণ প্রত্যেকেই বুঝে গিয়েছিল যে আজ যা হচ্ছে সেটাই সঠিক। আমার নেহার সামনে মাথা নিচু করল। তার চোখে কৃতজ্ঞতা এবং অপরাধ বোধ দুটোই ছিল। তারপর সে ধীরে ধীরে কবিতার দিকে ঘুরল এবং কাঁপা কণ্ঠে বলল, যদি আজও তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো, স্বামী হিসাবে নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ এবং একজন বাবা হিসাবে। কবিতার চোখ জলে ভরে এলো। এত বছরের কষ্ট, অপমান, একাকিত্ব, সংগ্রাম সবকিছু এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল। সেই নীরবতায় অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। তারপর সে আরাফকে ধীরে করে নিচে নামালো এবং বলল, এই সিদ্ধান্ত আমার নয় আমান, এই সিদ্ধান্ত ওর ভবিষ্যতের। আরাফ কিছু না বুঝেই আমানের আঙুল ধরে নিল। সেই ছোট্ট হাতের মুঠো যেন আমানকে জীবনের শেষ আশা দিয়ে দিল। কবিতা দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি ভুলতে পারব না, কিন্তু ক্ষমা করতে পারি, কারণ একজন সন্তানের অধিকার সবার ওপরে থাকে। আমান সেই মুহূর্তেই কবিতার হাত ধরে নিল। এবার সেই ধরার মাঝে না কোনো জেদ ছিল, না অহংকার, না মালিকানার অধিকার, শুধুই দায়িত্ব ছিল, অনুশোচনা ছিল এবং সম্মান ছিল। বিয়ের মণ্ডপ আবার সাজানো হলো, কিন্তু এবার না কোনো শোরগোল ছিল না, ঢোল নাকাড়া, না কোনো লোক দেখানো। নীরবতার মাঝে চোখের জল এবং সত্যির মধ্যে একটি ভেঙে যাওয়া জীবনকে জোড়া লাগানোর রীতিনীতি সম্পন্ন হল। যে সম্পর্ক একসময় ভুল বোঝাবুঝি, অসম্পূর্ণ রিপোর্ট এবং অহংকারের কারণে ভেঙে গিয়েছিল, আজ সেই সম্পর্কই সত্যি, স্বীকৃতি এবং মানবতার জোরে আবার জুড়ে গেল। কিছু মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, ভাগ্য হলে এমন হোক। কারো কারো চোখে জল ছিল, আর তারা বলছিল, মেয়ে হলে কবিতার মতো হোক। কিন্তু আসল জয় কোনো এক মানুষের ছিল না, আসল জয় ছিল মানবতার। গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই একটি নতুন শুরু হয়। এমন এক শুরু যেখানে সম্পর্কের ভিত্তি অহংকারের ওপর নয়, বরং বোঝাপড়া এবং সত্যির ওপর রাখা হয়। এই গল্প থেকে শিক্ষা শুধু এইটুকুই যে কোনো মেয়ের মূল্য তার গর্ভ দিয়ে বিচার করো না। কখনো অসম্পূর্ণ তথ্য এবং মিথ্যে অহংকারের জোরে সম্পর্কের সিদ্ধান্ত নিও না। এবং সবচেয়ে জরুরি কথা, সত্যি যতই দেরিতে সামনে আসুক না কেন, তা ঠিকই আসে। এবার একটু নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনার জীবনে কোনো সম্পর্ক শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়, তবে কি আপনি একবার সত্যিটা জানার চেষ্টা করবেন? আর যদি আপনি আমানের জায়গায় থাকতেন, তবে কি আপনার নিজের ভুল স্বীকার করার সাহস হতো? যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কবিতার সিদ্ধান্ত কি সঠিক ছিল, আর আপনি কি ওর জায়গায় থাকলে ক্ষমা করতে পারতেন? এমন আরও সত্যি এবং আবেগপূর্ণ গল্পের জন্য যুক্ত থাকুন, কারণ এখানে গল্প নয়, জীবনের আয়না দেখানো হয়।